আর বাঁ দিকে পুরো বমি করে রেখেছে। উপরেরটা একটু বেশি ছিল 165 এরকম কিছু, আর নিচেরটা আবার একটু কম 59। ব্রেন স্ট্রোকের সিমটমস, যে বাটা বডির দিকে আসে। কর্টিসের সার্ভিস আর সেই রকম নেই, মানে সেই জন্য মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে আছে ভেবে ওনাদের সঙ্গে এগ্রি হয়ে আমরা কিন্তু নিয়ে আসি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। মিমলিকে স্কুলে দিতে যাচ্ছি, বাসে তুলতে যাচ্ছি অ্যাকচুয়ালি। দুদিন পর আজকে ফাইনালি ক্যামেরাটা হাতে তুলে নিলাম। কালকে অল্প অল্প একদম 1-2-4টে জাস্ট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, কিন্তু ব্লগ করা হয়নি। তো আজকে ভাবলাম কাজে তো ফিরতেই হবে, ওই জন্য আজকে থেকে প্রপারলি ক্যামেরা করা স্টার্ট করলাম আর কি। যাই হোক, এখন অবধি ওদিকে ফোন করার সময় পাইনি, মিমলিকে এদিকে রেডি করছিলাম। এবার দেখবো সেনকে ফোন করে ওদিকে কি আপডেট হয়ে আছে। যাই হোক, চলো ব্লগটাকে শুরু করছি, দেখি কি আপডেট হচ্ছে তোমাদেরকে অবশ্যই জানাবো। আজকে কি ছুটি নাকি? গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, সকাল সকাল এখন উঠে মা ব্রেকফাস্ট করছে। কালকে রাতে এখানেই ঘুমিয়ে গেছি আমি। যাই হোক, তো এই যে এখন চলছে, ঠিক আছে এখন শরীর। আর এখনও ডাক্তার আসেনি, ডাক্তার আসুক তারপরে জানতে পারবো। একটার পর একটা টেস্টগুলো তো সব মোটামুটি কভার। এবার ডাক্তার মানে যিনি সিনিয়র ডক্টরের, তিনি এসে কমপ্লিট এটা বলবে। তো এখন 10টার পর আসার কথা, এখন বাজে 10:30। কেমনই একটা লাগছে, মানে একে তো মানে কালকে রাত্রেবেলা অরিন্দম বললো যে মানে মোশন ইউরিন হয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছে না। তারপরে মানে কিছু ধরা পড়ছে না, সব থেকে মেন মানে ইরিটেশন হচ্ছে না এটা, আর একটা ইরিটেশন হচ্ছে যে বেড পাওয়া যাচ্ছে না। মানে এই দুটোতে এমন মানে যারা পেশেন্ট পার্টি তাদেরকেও এত বেশি সমস্যায় ফেলে দিয়েছে। এক তো ধরা পড়ে গেলে কি সেটার অ্যাকর্ডিং ট্রিটমেন্ট হয়, সেটা একটা মাইন্ড মানে মেন্টালি একটা স্যাটিসফাইড হয় মানুষের যে হ্যাঁ এটা হয়েছে, এটার জন্য এই ট্রিটমেন্টটা আছে, এটা করছি। কিন্তু এই চারিদিকে ডক্টররাও যখন দেখছি যে ভাটকে বেড়াচ্ছে, মানে কি বলে, লাগলে তুক না লাগলে তা, তখন পেশেন্ট পার্টির বোধহয় একটু বেশি অস্বস্তি হয়। এইমাত্র অরিন্দম ফোন করলো, আজকে দিনটাও বোধহয় মাকে রেখে দেবে ওখানে, কেন কি এমনি বাকিগুলোতে তো কিছু ধরা পড়েনি। আর সোডিয়াম পটাশিয়াম লেভেলও একদম ঠিক আছে, ওটাও চেক করা হয়ে গেছে। তোমরা অনেকেই কমেন্টে লিখছো দেখলাম। আর কি বলে, কিন্তু কালকে একটা টেস্ট করা হয়েছে যেটা 48 আওয়ার্সের মধ্যে রিপোর্ট আসবে। তো যদি ওই রিপোর্টটার জন্য হয়তো ওয়েট করবে, যদি ওই রিপোর্টটা তে কিছু আসে তাহলে বাকি ফার্দার প্রসেস চলবে, আর না হলে আজকে ছাড়বে। সেটাও মানে আজকে মিনস কালকে আর কি, রিপোর্টটা পাওয়ার পরে। আর যদি ডক্টর এসে ওটার একটা প্রাইমারি রিপোর্ট রেডি হয়ে যায়, মানে সফট কপি, সেটা যদি ডক্টর পেয়ে যায় হাতে, আর সেটাতে যদি দেখে কিছু নেই তাহলে হয়তো আজকে ছেড়ে দেবে। জানি না, এখন পুরোটাই ডক্টরের আসার অপেক্ষায় আছি। কিন্তু ফিজিক্যালি মা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি। যাই হোক, দেখি, ডক্টর তো আমাদের থেকে অবশ্যই ভালো বুঝবেন, ওনারা যেটা বলবেন সেটাই হবে। তো ওই জন্য আমি ফটাফট রান্নাটা করে নেবো এখন। আর রান্নাটা চাপিয়েছি, রান্নাটা হয়ে গেলে স্নান করে বেরোবো, গিয়ে আমি থাকবো, অরিন্দমকে ছেড়ে দেবো। জাস্ট 10 মিনিট আগে ডক্টর ঘুরে গেল, ডিসচার্জ দিয়ে দিয়েছে, বাট 1 সপ্তাহ আন্ডার অবজারভেশনে রাখতে হবে যে আবার এই ধরনের জিনিসটা হচ্ছে নাকি। আর 1 সপ্তাহ পর আবার ওনার সঙ্গে কনসাল্ট করতে হবে। রেডি হয়ে গেছি, বেরোবো। আর একটা আপডেট হয়েছে আর কি, সেটা হচ্ছে ডক্টর এসেছিলেন, দেখেছেন, আর ডক্টর ডিসচার্জ করে দিয়েছেন আজকে। মাকে নিয়ে আসছি, মানে আমি এই যাচ্ছি আর কি, শাড়ি ঠাড়ি সব নিয়ে। তো জানি না, সেরকমভাবে তো কিছু ধরা পড়লো না, ওনারাও কিছু বলতে পারলেন না। দেখি, যেটা বলেছেন সেটা হচ্ছে 5 দিন ফুল অবজারভেশনে রাখতে। কোনোভাবে যদি সেন্সলেস হয়ে যায় বা কোনো রকম কিছু যদি আবারও হয় তখন আরও অন্যভাবে টেস্ট করা হবে। তো 5 দিন এখন বাড়িতে অবজারভেশনে রাখার জন্য বলেছে। তো সেই, আর আমাদের ইচ্ছা ছিল আরও 1-2 দিন ওখানে রেখে পুরোটা একদম প্রপারলি করে আনার, অবজার্ভ করে আনার, কেন কি বাড়িতে এসে আবার যদি কিছু হয় তখন পেশেন্টের জন্য ওটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু ওনারা যদি ছেড়ে দেন সেক্ষেত্রে আমাদের হাতে তো আর কিছু নেই।
তো যাই হোক, ওনারা সেটাই হয়েছে, উনি ডিসচার্জ করে দিয়েছেন। আর এখন তাই যাচ্ছি বাড়ি হসপিটালে, ওখান থেকে আনতে হবে। তো দেখা যাক, বাড়িতে এসে যদি আবার কিছু প্রবলেম হয় তখন অন্যভাবে অন্য কিছু ভাববো আর কি। এখানে এখন লাঞ্চ দিয়ে চলে গেছে, কার্ড রাইস, এমনি ভাত, ডাল, সবজি। ডিনার বাড়িতে গিয়ে। তো চলো, আমি বেরিয়ে গেছি, মায়ের শাড়ি, জুতো, সায়া, ব্লাউজ সব নিয়ে নিয়েছি। অটোতে করে যাচ্ছি, কেন কি অরিন্দম, মা দুজনেই ফিরবো, আমরা তিনজনে একসাথে ফিরে আসবো। তো অরিন্দম তো গাড়ি নিয়ে গেছে, ওই জন্য আর নিলাম না, কি বলে, স্কুটি। আর এখন মাস্ক না পরে মাস্ক পরার হ্যাবিটটা একদম চলে গেছে, এত অসুবিধা হয়। আর একটা কুকুর, বাড়ির কুকুর, এটা ছেড়ে বেরিয়ে এসছে বাড়ি থেকে। কি অবস্থা। এই যে, ঠিক আছে, আজকে একটু ফ্রেশই লাগছে। ঘরে গিয়ে আমি ঘুমাবো। অল সেট, চলো তাহলে। হুইল চেয়ার আসছে, দাঁড়াও। হুইল চেয়ার। চলো চলো। মুখটা খোলাটা কমে গেছে। সময় হয়েছিল বৃষ্টি, এখন নিয়ে যাওয়ার সময় বৃষ্টি। সিট পিছে কে দে। কি জোরে বৃষ্টিটা নামলো, হ্যাঁ, ডিডিও আটকে গেল বেকার। আসার দিনও এরকম বৃষ্টি, যাওয়ার দিনও। গাড়িতে উঠেছি সেটাও আমার মনে নেই, আসার দিন গাড়ি করে এলাম মনে নাই। ভাত খেয়েছিলি তাও তুমি? না, ভাতটা খেয়েছি সেটা মনে আছে, মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি, সে ওই যে শুয়ে পড়েছি, তারপরেই বোধহয় সারা দিয়েছো। সারা কি আমাকে বললো এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছিস কেন, যা, আমি ঠিক আছি। আছে, কিন্তু ওই যে বমি টমি করেছি, তারপর কিছু জানি না। যে নিজের বাড়ি নিজের জায়গায় না আসা পর্যন্ত সুস্থতাটা কমপ্লিট হচ্ছিল না। ওয়েলকাম 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 হোম। ঘরের লাইটটা চলছে, চলে যাও রুমে। একটু বসি কেন, আবার বসবে এই কাপড়ে চোপড়ে? না, এটা তো ফ্রেশ। বসো, ওই ঘরে থাকো গা, মা ছেলেতে, আমরা মা মেয়েতে এই ঘরে। ডিভোর্স তোমাদের সাথে। ভালো লাগছে বাড়ি এসে? মাথাটা এখন একটু ভার আছে, এই যা, কালকে তো খুব ভার ছিল, আজকে অনেকটা কমেছে। তবে কালকের থেকে আজকে ভালো লাগছে, দেখেও ভালো লাগছে। হ্যাঁ, কালকের থেকে আজকে অনেক ভালো লাগছে। যেমন কালকে যেমন ফ্যানের হাওয়া নিতেই পারছিলাম না, আজ বললাম ফ্যানটা চলে যায়। বসো, চা করবো? হ্যাঁ, চা করতে, চা করতে, চা খাই। তুমি চা খাবে? চা দেওয়া যাবে? ডায়েট কি বলে? না, চা দুধ দেওয়া দেওয়া যাবে। বাটার মিল্ক খাও? না, বাটার মিল্ক নয় তো। বাটার মিল্ক যে দিচ্ছিল মাকে কালকে, হ্যাঁ, বাটার মিল্ক আর দুধ ডিফারেন্ট। এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু চা করলাম আর রুমটাকে শিফট করে নিলাম। মা আর অরিন্দম এই রুমে থাকবে, বাথরুমটা ইজি হবে অ্যাক্সেস। আর কি
কি বলে এখন মনিটরিংয়ে রাখতে বলেছে, ওই জন্য মায়ের সাথে অরিন্দমই রাত্রে শোবে যদি কিছু বাই চান্স এমার্জেন্সি হয়। ওই জন্য আমি আর মিমলি ওই ঘরে থাকবো। যাই হোক, রুমটাকে শিফট করছি আর ঘরগুলো একটু ঠিকঠাক করে নিলাম। এখন মাকে চাটা দিই, অরিন্দম চানে ঢুকেছে, ও বেরোলে ও দুধ চা খাবে আর মা খাবে র চা। পারবে? দিয়েছে বিস্কিট দিয়েছে। ফাইনালি বিস্কিট নিয়ে বসলাম। দুদিন বেরিয়ে এলাম। ভালোই লাগলো। হ্যাঁ সেই তো। আমরা এখানে সবাই কত প্রার্থনা করি জানে, আরে সিস্টার বুক এমনি না, মন থেকেই করি, কোনো পাপ নাই বা ভেজাল নাই। না এই যে হঠাৎ করে দেখে চমকে গেছে। হ্যাঁ কিরম লাগছে আমার দেখতে? দুদিন ছিলাম না, কিরম ছিল ঘরটা খালি। কালকে বলছিল ঠাম্মিকে একটু দেখি তো, দেখাও তো ভিডিও বা ফটো। নিয়ে দেখিয়েছি, বলছে ঠাম্মিকেই প্রথম আমি শাড়ি ছাড়া দেখলাম। ওইখানে ভিডিও কল করেছিলি? না না, তোমার ওই একটা দুটো ভিডিও বা ফটো ছিল তো, সেইটা দেখে বলছে দেখাও তো, মানে সেইটা দেখেনি, ও ভেবেছে যে তুলেছি, ও তো আর জানে না ব্লগ করিনি। যা এটা হাগি করে দাও। বমি টমি করেছিলাম? ও তো ছিলই না, ছিল না, ও তো টিউশন, ও তো জানেই না যে আমরা নাই, ও তো টিউশন পড়তে চলে গেছে। তারপরে তো ঘটনাগুলো ঘটেছে, ও আসার আগে আমরা বেরিয়ে গেছি। নিয়ে স্বরূপাকে বললাম যে মিমলি আসবে, চাবিটা নিয়ে একটু খুলে দিস ওকে। নিয়ে এসে কি করলে, চমকে গেছিলি? সেদিনকে যে এলি বাড়িতে কেউ ছিল না, কি মনে হলো? কিছু মনে হলো না? বেটাতে গেছে, যেমন ঘুরতে যাস। কোথায় ছিল? এখানে দাঁড়িয়ে ছিল। আমি বসেছিলাম কিছুক্ষণ, নক করছিলাম, তারপর স্বরূপ আন্টি। ও কতদিন পর মনে হচ্ছে যেন কতদিন পর দেখলাম। বাবা যা কাণ্ড করলো ঠাম্মি, তাই করলো। এখন কল চলছে। এই দেখ কে হ্যালো, কথা চিনতে পারছো না? হ্যালো, ও এবার বুঝতে পারলাম। একটু সবে বেরিয়ে এলাম তো, ভুলে যাচ্ছি সব। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এই তো এই এসে চাটা খেলাম। সবার এক কথা, এখন ফোন বেশি দেখবে না। কালকে তো ছেলে ফোনই দেয় না, কি বায়না। শুরু হয়েছে মা মেয়ের। মাকে জ্বালাচ্ছে তখন থেকে। একটু আদর করে দে না, দে না। মা বাচ্চা আমার ঘেটিটা দে। আবার মোবাইল देखता है तुम? डॉक्टर ने मना करता है, मोबाइल देखने का मना है। घरे मोबाइल नो एंट्री। এটা কি? এটা কি? I want to know. You want to know? Yes. I want to 3 know. I want 2 3 no. No 1 2 no. I 1 2 3 no. तुम्हें 1 2 3 4 no. ওটা বাস্তা হি নো। না I know. কামড়ে দেবো কিন্তু, দিয়ে দেবো কানে ধুনো, সটকে যা একদম চুনো। তুমি এবার বেশি বকছো না। আমি কিছু বুঝতেই পারিনি। পূর্ণিমাদি ফোন করেছে আমার হঠাৎ। এই দেখো এখন আবার বলছে কিছু স্মৃতি সেন্সই ধরা পড়ছে না। কিন্তু এইটা হওয়ার পর বুঝতে পারছি যে তাহলে ওইটা একটা সিমটমস ছিল। কি হতো? এইখান থেকে যাব তো কোন ঘরটায় আমি যাব আমি ঠিক মনে করতে পারছি না। তারপর আমি তো এই পাশের ঘরটায় যাব শুতে, এইটাই। আমার মনে হয় ওরকমই কিছু একটা হয়েছে, হয়তো ধরা পড়লো না নাকি কে জানে। যাই হোক, মুভি লাগাচ্ছি, মোবাইল রাখুন।
ডক্টর স্ট্রিক্টলি বারণ করেছে, মোবাইল দেখা বারণ বাড়িতে। হইচই দেখছি নতুন একটা মুভি বেরিয়েছে, আসা যাওয়ার মাঝে লাগালাম দেখি। এখন বসে বসে দুজনে একটা মুভি দেখি। কে লোক ওই মাঝে মাঝে দোষাস আসছে কেন কে জানে। শো না একটু গিয়ে তাহলে শুরু না শুরু ওটা ভালো হচ্ছে। এখানেই শো তাহলে ধরে শুয়ে আছি না, এখানে এইদিকে ফিরে বসি। একটু সন্ধ্যের মুড়ি নিয়ে দুজনে মিলে বসে টিভি দেখছি। শাড়িটা পরেছে এবার একদম বাড়ি। হ্যাঁ ওকে বলতে হবে আমাকে দাও একটু টাইম, শাড়িটা পরে নিচ্ছি, তোমাকে জামাটা খুলে দাও, তাহলে হলো তো না। আরাম করতে বেশি করছে। বলছে শঙ্কু যে আমাকে নিয়ে এসেছিল আমি তো জানিই না, নিয়ে গেছিল ওই আর কি ওখানে। তোমার একটু শর্ট টার্ম মেমোরি লস। আরে হয়েছে বললাম তখন কিচ্ছু হয়নি, চলো 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 তাই তো হেঁটে হেঁটে চলে গেল। গাড়িতে গেছি সেটাও আমার মনে নেই। ওইখানটা একটু মনে নেই, অজ্ঞান গেছিল। ওখানে গিয়ে ভর্তি বারবার দিয়েছে। ওটাই দিয়েছে তাহলে তুমি ফিট হয়ে যাবে, বাইকে পাঠিয়ে দেয় ওরা ওই করে। এইটাই আমারও তাই মনে হয়েছে। দিয়েছিল অন্যান্য ওষুধ মুখে খাবার সেটাও দিয়েছিল। ওটাই কানে চড়ে জলাচ্ছে খেয়েও যাবে একবার ঘুমাচ্ছে। এই বাবা কানে আগে মুখে একদিকে খান রাখে মুখ এখানে আর চার কানে জড়িয়ে। শুনলে কি হয়েছে, শোনো কি হয়েছে, শোনো লক হয়ে যাবে জানো কেন? রূপা বারবার রিমাইন্ড করে দেখবে। বলছে এক চড় মেরেছে কান খারাপ হয়ে গেছে। সাহা তুমি মেরেছিলে তাহলে। সাহা আমাদের কারো সাহস নেই, আমাদের কারো সাহস নেই। এবার তুই এমন খাবি না, ওর এই কান হয়েছে তোর এই কান হবে। পার্মানেন্ট করে দেবে। এইখানে মশলা ওইখানে চলে গেছে। জাম একদল বেরোচ্ছে একদল ঢুকছে। বসো বসো। না না ফেরার পথে একটু সবজিপাতি নিয়ে চলে এলাম। এখন সবজিপাতি খাওয়াতে বলেছে মাকে, আর এসে দিয়েছিলাম ঘুম। বাপরে বাবা এতক্ষণ একটু ফ্রেশ লাগছে, 9টা 9:30 অবধি ঘুমিয়েছি। তো এই হচ্ছে আজকের ডিনার, পাতলা পাতলা ভাত, এই সরি পাতলা পাতলা ঝোল আর ভাত মায়ের। চলো দিয়ে দিই, খাবি কিনা থেকে কে জানে। কই গো খেতে এসো, খেতে এসো। কালকে মাকে বাড়ি ফিরে গিয়ে আনার পর আর তোমাদের সঙ্গে সেভাবে বলাই হয়নি যে এই কদিনে কি হলো না হলো। পম্পি কিছু কিছু আপডেট তোমাদের দিয়েছে, বাট কনক্লুশন কোথায় কি হলো, যদিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি যে এইবারে ফর্টিসের যে সার্ভিস, ফর্টিসের যা ডায়াগনোসিস, তাতে আমরা খুব একটা স্যাটিসফাইড নই। বাট কম্পারেটিভলি প্রথম দুদিনে মায়ের যা কন্ডিশন, তার থেকে যেদিন ছেড়ে দিল সেই দিনের যা কন্ডিশন, সেইটা যখন আমরা কম্পেয়ার করছি মা অনেকটাই স্টেবল। তো সেই জন্যই কিন্তু আমরা যখন ওরা বলে যে ডিসচার্জ, আমরা সেটাতে এগ্রি করি। এইবার হলো প্রথম দিনের ঘটনা যে মায়ের কিন্তু কোনো রকম কোনো যে লুজ মোশন বলো বা অন্য কোনো সমস্যা, যে ঠান্ডা লাগা বলো, এই সমস্ত কিন্তু কিছুই ছিল না। সিম্পলি পম্পি, পল্লবী আর মা গল্প করছিল। পল্লবী যখন চলে গেল তারপরে মা বললো আমার একটু ঠান্ডা লাগছে, তো মা তখন এসে ঢাকাঢুকি দিয়ে নিয়ে শুলো। তারপর আমার অফিসের একটা কল চলছিল, সেটা শেষ হওয়ার পর যখন আমি মাকে ডাকতে যাই যে চলো এবার খেয়ে নেবো সবাই মিলে, তখন মা বললো যে তোরা খেয়ে নে, আমার এখন একটু ঠান্ডা লাগছে, আমি জ্বর জ্বর আসছে মনে হয়, দেখ একটু হাত দিই। তো আমি হাত দিয়ে দেখলাম হালকা ছ্যাঁক ছ্যাঁক করছে। তো তাও জোর করে বললাম যে তুমি যদি এখন ওষুধও খাও তো তার আগে তো কিছু খেতে হবে, অ্যাটলিস্ট কিছু খেয়ে নাও। তো তখন এসে মাছের ঝোল আর ভাত মা খেলো। তারপরে গিয়ে মা শুলো ঢাকাঢুকি দিয়ে নিয়ে, আর পম্পি ওদিকে একটু সর্ষের তেল গরম করে এসে পায়ের তলাটায় মালিশ করে দিল। মা তখন বললো এক কাজ করে একটু গরম জলটা আমাকে করে দে হট ব্যাগে, আমি একটু গরম জলের সেঁক নিই। তো পম্পি যখন ওইসব করে ওখানে ওয়েট করছিল, তখন মা বললো এখন এখানে কী করছিস, যা নিজের নিজের কাজে যা, এবার আমি একটু ঘুমাই। তো তখন ও চলে গেল। আমিও মাঝে দুবার এসে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাঁপুনিটা আছে। তো তারপরে মিমলি এলো, মিমলি এসে জিজ্ঞেস করলো, তখনও বললো কাঁপুনি হচ্ছে। তো তারপরে মা ঘুমিয়ে গিয়েছিল।
হঠাৎ করে পম্পি আমাকে বলছে যে মা মনে হচ্ছে কিন্তু ঘুমাচ্ছে, চলো এবার চেক করি। তো গিয়ে যখন আমরা চেক করলাম তখন দেখছি কথা বলতে চাইছে, কিন্তু মুখের মধ্যে সে ফেনা স্টিকি স্যালাইভা যেরকম বলে সেই রকম কিছু একটা বেরোচ্ছে, মানে আমরা অনেকে গ্যাঁজলাও বলি এরকম। আর বাঁ দিকে পুরো বমি করে রেখেছে। দেখে তো আমার অবস্থা খারাপ। সঙ্গে সঙ্গে পম্পিও জল আনলো, বললো জল দিয়ে মুখ ধোও। মুখ টুক ধুয়ে তখন করছে, মানে কিন্তু সে একটা সেন্সলেসের মতো ব্যাপার, মানে বডি ছেড়ে দিলে যেরকম হয়। মাকে টেনে তুলছি, মা কিন্তু বসছে না, বা পা নামাতে বলছি পা নামাচ্ছে না। সে কোনো তখন শঙ্খকে ডাকা হলো, শঙ্খকে ডেকে তখন কোনো রকমের দুজনে সেই কাঁধে নিয়ে গেলাম হসপিটালে। প্রথমেই ওরা যেটা সাসপেক্ট করলো যে কিছু একটা প্রবলেম হয়েছে বা ইন্টারনাল কিছু একটা হচ্ছে, যার জন্য কিছু টেস্ট করতে হয়। তো প্রথমে ওরা শুরু করলো ইসিজি দিয়ে, যে কোনো রকম কোনো হার্টের কোনো প্রবলেম নাকি। তো হার্টের কোনো প্রবলেম তখন নেই। আর এদিকে তখন প্রেশার ছিল হচ্ছে গিয়ে উপরেরটা একটু বেশি ছিল 165 এরকম কিছু, আর নিচেরটা আবার একটু কম 59। ওইটা একটা ইয়ের ব্যাপার, টেনশনের ব্যাপার ছিল। আর যেটা ছিল অক্সিজেন লেভেলটা অনেকটা কম ছিল 86 থেকে, মানে মাকে যখন অ্যাডমিট করা হয়েছে তখন 86, আস্তে আস্তে উইদাউট এনি অক্সিজেন সেটা 90 অবধি এলো। তারপরে ওরা বললো যে সিটি করাতে হবে, যে ব্রেনে কিছু আছে নাকি। তার কারণ এটা ওরা মা এরকম পাটা রেখেছে, মানে পাটা এরকম তুলে রেখেছে, তো পায়ের এই অংশটাতে ওরা পেন দিয়ে এরকম করে টানছে, তো ওটা বডির দিকে আসছে। তো আমি যখন সোনুকে বললাম এটা, বলছে মেজদা এটা কিন্তু একটা সিমটমস, যেটাকে ব্রেন স্ট্রোকের সিমটমস, যে পাটা বডির দিকে আসে। এটা ডক্টররাও সেটা আমাকে বললো যে এটা কিন্তু একটা সিমটমস, যে ব্রেন স্ট্রোক হতেও পারে। তো সেই জন্য ওরা সিটি করাবে। যেটা দরকার, যেটা আপনাদের মনে হচ্ছে সেটা করান। আচ্ছা, এর আগে আর একটা কথা বলে রাখি, যে মা যখন এখানে ওই বিছানাতে মাকে যখন আমরা তুলছি, তখন মায়ের বাঁ হাতটা এরকম হয়ে যাচ্ছে, আর এই দিকের পোর্শনটা কিন্তু একটু ঝুলে যাচ্ছে, যেটা আমাদের সবথেকে বেশি স্ট্রাইক করে যে এটা কেন হচ্ছে। মাকে আমি হাতটা খুলে দিলাম এরকম করে, আবার দেখলাম হাতটা এরকম হয়ে গেল, এটাও একটা ব্যাপার ছিল। তো এই সমস্ত ব্যাপারগুলো গিয়ে ডক্টরকে বলেছিলাম। তো তারপরে সিটি করিয়ে যখন ফিরে এলো, তখন মায়ের আবার 87 অক্সিজেন, কিন্তু ততক্ষণে কথাটা একটু ঠিকঠাক বলছে, আর মুখটাও কিন্তু ঠিক হয়ে গেছে, আর হাতটাও ততক্ষণে মোটামুটি খুলে গেছে। তো তখন আমরা ভাবলাম হয়তো আস্তে আস্তে ঠিক হচ্ছে। এরপরে মানে এতক্ষণ জুনিয়র ডক্টররা সমস্ত কিছু দেখছিল। এরপর যখন সিনিয়র ডক্টর এলেন, তখন উনি বললেন যে দেখো, অনেক কটা বিষয় তোমাদের ভাবনার বিষয়। এক হচ্ছে গিয়ে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে পটি, বমি আর ইউরিন যেটা বাড়িতে হয়েছিল, তিনটে একসঙ্গে হয়েছে আনকনসিয়াস মুভমেন্টে। মানে মায়ের তখন কোনো রকম কোনো সেন্স ছিল না, সেই রকম সেন্স ছিল না, ইন দ্য সেন্স হয় ঘুমাচ্ছিল বা অজ্ঞান হয়ে গিয়েছিল, আমরা কিন্তু কেউ জানি না তখন। তার কারণ আমি যখন গিয়ে তুলছি তখন সে কাউকে চিনতে পারছে না, বা সেই ওই টাইমটার যে ঘটনাটা, সেটা মাও বারবার বলছে যে ওই টাইমটায় যে কী হয়েছে মায়ের এখনও কিন্তু মনে নেই। এইটাই হয়ে গিয়েছে সমস্যা। তো ওই যে মনে না থাকা, এবার ডক্টররাও বুঝতে পারছে না যে ওই টাইমটায় কী হয়েছিল মায়ের সঙ্গে। তো এই সমস্ত কিছুর জন্য ওনারা বললেন যে হতেও পারে ডায়রিয়া, হতেও পারে ইনফেকশন, হতেও পারে যে কিছু একটা মানে আসতে চলেছে, তার একটা পূর্ব আভাস। তো এই সমস্ত কারণগুলোর জন্য ওনারা বললেন যে দেখো, তোমরা বাড়ি নিয়ে যেতে পারো, কিন্তু আমরা সাজেস্ট করব একদিন অবজারভেশনে রাখো, তারপরে ততক্ষণে অক্সিজেন স্যাচুরেশনটাও ঠিকঠাক হয়ে যাবে, আর অন্যান্য যদি কোনো আরও ফার্দার সমস্যা হয় সেটাও আমরা দেখতে পাবো। আমরাও সেটা তখন দেখলাম, হ্যাঁ এটা মানে মাকে তখন বাড়ি নিয়ে এসে রাত্রেবেলা যদি আবার কিছু একটা হয়, তার থেকে হসপিটালে রাখাটাই বেটার। তো সেই জন্য তখন আমরা কিন্তু হসপিটালেই রাখলাম।
এইবারে ততক্ষণে সিটির রেজাল্ট এলো, ইসিজি তো আগেই এসে গিয়েছিল, কিন্তু তাতে কোনো রকম কোনো কিছু ওনারা পেলেন না। ওনারা সাসপেক্ট করেছিলেন, সেই জন্যই ওই সমস্ত টেস্টগুলো করেছিলেন। আর সিমটমসও সেরকম ছিল, সেটা ওনারাও বলেছেন। সোনুর সঙ্গে যখন কথা বললাম, সোনুও সেটা বলল। তো এই সমস্ত জিনিসগুলোর রিলেট করে আমরা তখন ভেবেছিলাম হয়তো যে ব্রেন স্ট্রোক বা ছোটোখাটো কিছু একটা হ্যামারেজ এই সমস্ত দিকে হয়েছে ওই টাইমটায়। বাট সেইটা ফার্দার সমস্ত কিছু করে এক্সামিন করে জানা গেল যে না, ওই ধরনের কোনো ব্যাপার না। এইবার ডক্টররা কী করলেন, মানে যখন ভর্তি হয়ে গেল তখন ওই একদিকে ডায়রিয়ার চলছে, মেডিসিন চলছে, একদিকে ইনফেকশনের মেডিসিন চলছে, আর জ্বরের তো চলছেই, তার সাথে চলছে নেবুলাইজার। তো সমস্ত রকম প্রিকশনগুলো কিন্তু চলছিল। আমি যতবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কি মানে আপনি কি সাসপেক্ট করছেন, বলছে কোনো কিছুই হতে পারে, মানে তখনও ওনারা কোনো রকম কনক্লুশনে আসেননি। তো সেই জন্য নেক্সট দিনে ওনারা আলট্রাসাউন্ড, ইকো আর একটা স্ক্যান, এই তিনটে জিনিস আবার করালেন যে ইন্টারনাল আর কিছু আছে নাকি, আর একটা ব্লাড টেস্ট। তো সেটাতে বোঝা যায় যে হার্ট রিলেটেড কোনো বা ব্রেনে কোনো হ্যামারেজ এই ধরনের কিছু আছে কি না। আলটিমেট সেইগুলোর যখন রেজাল্ট এলো সেগুলোও মোটামুটি নর্মাল। তো তখন ওনারা বললেন যে ওই মানে আনকনসিয়াস মোমেন্টে পটিত হয়ে যাচ্ছে, যেটা মা বুঝতে পারছে না, আর ইউরিনটাকেও ধরে রাখতে পারছিল না। এই সমস্ত কারণ। ইনফেকশানও যখন ওনারা বলছেন তখন আমরা জিজ্ঞেস করলাম যে ইনফেকশান যদি হয় তাহলে তো তারও কিছু সিমটমস আছে, সেগুলো তো কিছু নেই। তো তখন ওনারা বলছেন প্রি ইনফেকশন স্টেজে আছেন হয়তো। তো এই সমস্ত ওনাদেরই কথাতে আমরাই কীরকম একটা কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে অ্যাকচুয়াল হলোটা কি, সেটাই বোঝা গেল না। তো বারবার যখন আমরা জিজ্ঞেস করছি যে অ্যাকচুয়াল কী কারণ, মানে ওই সময় কি হয়েছে, সেইটার কিন্তু কোনো রকম কোনো জাস্টিফিকেশান ওনারা মানে সেইভাবে দিতে পারছেন না। শুধু আমাদের বললেন যে এমন কিছু মেডিসিন দিতে হতো, যে মেডিসিনগুলো ওপিডিতে হতো না, যে মেডিসিনগুলো ওই স্যালাইনের সঙ্গে মেডিসিনগুলো পুশ করতে হতো, আর যে মেডিসিনগুলো অ্যাডমিট করেই করতে হতো। তো সেই জন্যই ওনারা অ্যাডমিট করিয়েছিলেন। তো এই হচ্ছে গিয়ে পুরো ঘটনা। তো এখনও মানে এই মুহূর্তে যা কন্ডিশন, আমরাও খুব একটা ডাইসি সিচুয়েশানে আছি। ওই জন্য ফার্দার ওনারা যেমনটা বললেন 2-3 দিন অবজার্ভ করো, ওই জন্য মাকে শিফট করে রাত্রেবেলা যদি আবার কোনো কিছু হয়, তো সেই জন্য মায়ের সঙ্গে আমি এখন শুচ্ছি 2-3 দিন এখন অবজার্ভ করে যদি দেখি যে আর সব ঠিকঠাক আছে তখন তো সব নিশ্চিন্ত হওয়া যাবে। বাট এর মধ্যে যদি কিছু হয় তখন ফার্দার কিছু করতে হবে। বাট টু বি ভেরি হনেস্ট, ফর্টিসের সার্ভিস আর সেই রকম নেই, মানে সেই রকমভাবে। যাই হোক, একটা হসপিটাল, সেখান থেকে অনেক মানুষ ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। বাট এইবারের ট্রিটমেন্টটায় আমরাও স্যাটিসফাই নই, ওনাদের ডায়াগনোসিসে আমরা স্যাটিসফাই হইনি। বাট ঠিক আছে, মানে ওই কন্ডিশন দেখে, মায়ের আগের যা কন্ডিশন ছিল এখন যা কন্ডিশন, সেটা অনেকটা বেটার। সেই জন্য মোটামুটি একটা স্টেবল কন্ডিশনে আছে ভেবে ওনাদের সঙ্গে এগ্রি হয়ে আমরা কিন্তু নিয়ে আসি। আর তার সাথে ছিল তোমাদের প্রচুর 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 উইশ, আর তোমরা যে মায়ের জন্য এতটা চিন্তিত, এতটা ভগবানের কাছে প্রে করছিলে, সমস্ত কিছুই দেখছিলাম। আর তার জন্যই হয়তো খুব বড় কিছু হওয়ার আগে ছোটোর উপর দিয়ে ব্যাপারটা মিটে গেল। আর আমরাও একটু কনসিয়াস হয়ে গেলাম মায়ের হেলথ নিয়ে, যে কি হতে পারতো কি হয়নি সেসব নিয়ে ভেবে এখন তো লাভ নেই। বাট এখন মানুষটা ভালো আছে, এটাই আমাদের সবথেকে বড় পাওনা।